আগস্টে আসলে তারা তাদের জনশক্তি, সমর্থক শক্তি, রাজনৈতিক আদর্শ এবং তাদের রাজনৈতিক লক্ষ্যের ভিত্তিতে যে রাজনৈতিক বিজয় অর্জন করেছিল, সেটিকে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটা বায়বীয় প্ল্যাটফর্মকে কৃতিত্ব দিয়ে সেই রাজনৈতিক কৃতিত্ব ইসলামপন্থী শক্তির কাছ থেকে একরকমের লোপাট করে দিয়েছে। বাংলাদেশে আগস্টের পর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর আরও একটি বড় বিজয় অর্জিত হয়েছে এই মে মাসে এসে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে দাবি তারা করতে গিয়ে রাজপথে সমবেত হয়েছিল, সেই দাবি পূরণ হয়েছে, সেটাই এই বিজয় নয়। এই বিজয় মূলত সেই বিজয় যে আগস্টে আওয়ামী লীগের রাজনীতির পতন ঘটানো এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মতো ঘটনা কোন রাজনৈতিক শক্তি ঘটাতে পেরেছিল, সেই কৃতিত্ব, সেই বোঝাপড়াটা আবারও রাজপথে ফয়সালা করে নিয়েছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি। দেখুন, আগস্ট মাসে যখন ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা মহাপরাক্রমশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ জুড়ে তারপর থেকেই আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একরকম নিষিদ্ধই হয়ে পড়ে। মানে আর কোনো রাজনৈতিক কার্যক্রম দেখা যায় না, বড় নেতারা হয় জেলে, নহলে পলাতক। এমন একটা অবস্থায় আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই ঘোষণা একটা আনুষ্ঠানিকতা বৈধ কিছু নয়, একটা আনুষ্ঠানিকতা মাত্র। এর চেয়ে বড় বিজয় আসলে যে জন্যে আবারও রাজপথে সমবেত হওয়া এবং প্রকাশ্যে সমবেত হওয়া, নিজেদের পরিচয় ঘোষণা দিয়ে সমবেত হওয়া বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি ছিল, সেটি হচ্ছে এই কারণে যে আগস্টে আসলে তারা তাদের জনশক্তি, সমর্থক শক্তি, রাজনৈতিক আদর্শ এবং তাদের রাজনৈতিক লক্ষ্যের ভিত্তিতে যে রাজনৈতিক বিজয় অর্জন করেছিল, সেটিকে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটা বায়বীয় প্ল্যাটফর্মকে কৃতিত্ব দিয়ে সেই রাজনৈতিক কৃতিত্ব ইসলামপন্থী শক্তির কাছ থেকে একরকমের লোপাট করে দিয়েছিল। মানে তারা যে বিজয় অর্জন করেছে, সে বিজয় তাদেরকে না দিয়ে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের এক বায়বীয় প্ল্যাটফর্মের আন্দোলনের ফলশ্রুতিতে ঘটেছে, এমন একটা বয়ান গত ৯ মাস ধরে বাংলাদেশে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। ইসলামপন্থী শক্তিগুলোর জন্য জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জুড়ে গড়ে উঠেছে, খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা প্রত্যেকে রাজপথে ছিল এবং এদের জনশক্তি যদি পুলিশের গুলির সামনে সকল বাধা উপেক্ষা করে দাঁড়ানোর শক্তি প্রথম থেকে না দেখাতো, আসলে যেই ট্রেনিং, যেই প্রশিক্ষণ, যেই ডেডিকেশন, যে বিশ্বাস তাদের আদর্শের প্রতি, তার প্রতিফলন ঘটিয়ে যদি আওয়ামী লীগের সকল প্রতিরোধের সামনে দেয়াল গড়ে না তুলতে পারত, যদি মাদ্রাসা ছাত্ররা সারা বাংলাদেশ জুড়ে মহাসড়কগুলো দখলে না রাখতে পারত, তাহলে আসলে তো আমরা এই আন্দোলনকে, জুলাই আগস্ট আন্দোলনকে, যেই ছাত্র জনতার আন্দোলন হিসেবে অভিহিত করতে চাই, সেই আন্দোলন কখনো সাফল্যের মুখ দেখত না। কিন্তু আগস্ট মাসের পর থেকে এই আন্দোলনের কৃতিত্ব ইসলামপন্থী রাজনৈতিক শক্তির কাছ থেকে একরকমের ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। নবনীতা চৌধুরীর বয়ানে বারবার এই প্রসঙ্গে আলোচনা করেছি যে জামায়াতে ইসলামী ক্ষমতার কতটা কাছে এবার পৌঁছেছে, সত্যিকার অর্থেই তারা এই আন্দোলনের কৃতিত্ব পেয়ে আসলে সামনের সারিতে এসে দাঁড়াতে পারবে কিনা। ফেব্রুয়ারি মাসে যখন এনসিপি গঠনের নামে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক বায়বীয় প্ল্যাটফর্মটি এই ৭-৮ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠন করলো সারা দেশ জুড়ে, তারপরে যখন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে তারা শিবির ট্যাগ দিয়ে, মানে যেই ছাত্র শিবিরের শক্তির ওপর ভিত্তি করে এক হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, মাহফুজরা সারা বাংলাদেশের নেতা হয়ে উঠলেন, তারা যখন সেই ছাত্র শিবিরকে ট্যাগ দিয়ে
তাদের রাজনৈতিক দলে কোনো পদ দিতে রাজি হলো না, মানে এনসিপিতে কোনো পদ দিতে রাজি হলো না। তারা যখন তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডানপন্থীও না বামপন্থীও না মধ্যপন্থী দল হবে বলে ঘোষণা দিতে পারল, তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে শেখ হাসিনার সরকারের শাসনামলে যেই শিবির ট্যাগিং জামায়াত ট্যাগিং দিয়ে আসলে সকল দমন নিপীড়নের শিকার হতে হয়েছে এই রাজনৈতিক আদর্শের কর্মীদের, এবং সকল রাজনৈতিক পদ এবং প্রতিদ্বন্দ্বিতা থেকে পেছনে থাকতে হয়েছে, এবারেও আগস্টের পরেও যদি তারা এই কাজটি করতে দেন, তাহলে আর কখনোই আসলে আন্ডারগ্রাউন্ড থেকে এই জামায়াত শিবির বা ইসলামপন্থী দলগুলোর পক্ষে উঠে আসা সম্ভব হবে না। এই মে মাসে এসে ঠিক জুলাই আগস্টের মতোই ভিন্ন ভিন্ন আকিদা হলেও আবারও জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, খিলাফত মজলিস বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা সকলে মিলে যে এক কাতারে দাঁড়াতে পারলেন আবারও, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে, এবং তার মাধ্যমে আসলে পরিষ্কার করলেন যে এই আন্দোলন কোনো বামপন্থীদের আন্দোলন নয়, এ আন্দোলন কোনো সেকুলার বাংলাদেশিদের আন্দোলন নয়, এ আন্দোলন হঠাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রছাত্রীদের জমে ওঠা কোনো আন্দোলন নয়, বরং এই আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন, যে রাজনৈতিক আন্দোলনে আসলে একটি আদর্শের বিপরীতে আরেকটি আদর্শের দীর্ঘ সময়ের প্রস্তুতি এবং রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমার মনে হয় বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির জন্যে মে মাসে সেটাই সবচেয়ে বড় বিজয়। ফেব্রুয়ারি মাসে আমি কিভাবে ব্যাখ্যা করেছিলাম এই প্রসঙ্গটি, তার একটু আপনাদেরকে শুনিয়ে আসতে চাই। আসলে কোটা মুক্তি তো নয়, জুলাই আগস্টের এই আন্দোলন জামায়াত শিবিরের রাজনীতির দশকের পর দশক ধরে নেওয়া সাংগঠনিক প্রস্তুতির একটা চূড়ান্ত পরিণতি বলা যেতে পারে। যেই হাসিনা সরকার তাদের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার করেছে, ১৯৭১ সালের গণহত্যার জন্য তাদের দায়ী করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে বারবার বিব্রত করেছে, ট্যাগিং দিয়ে রাজাকার বলে একঘরে করে রেখেছে, আসলে জুলাই আগস্টের আন্দোলন শুরু থেকেই ছাত্র শিবিরের জন্য, জামায়াতে ইসলামের জন্য ছিল আওয়ামী লীগের রাজনীতির পতন ঘটানোর এবং পাল্টা গণহত্যা, বিপ্লব এবং যুদ্ধাপরাধের ন্যারেটিভ তৈরির আন্দোলন। এই আন্দোলন ১৯৭১-এর বিপরীতে ২০২৪-এর ন্যারেটিভ তৈরির এবং বাংলাদেশের সারা জীবনের মতো ১৯৭১ নিয়ে গৌরব এবং জামায়াত শিবিরকে নাস্তানবোধ করার রাজনীতির অবসানের আন্দোলন ছিল। আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কখনো জামায়াত শিবিরকে প্রয়োজনে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, কখনো সবচেয়ে দূরে ঠেলে দিয়েছে, আবার কখনো এমনকি পাশে বসতেও রাজি হয়নি। জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ের কৃতিত্ব বা ওই আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য সাধুবাদ, কিংবা সারা দেশে মহাসড়কে মাদ্রাসা ছাত্রদের মৃত্যুকে তুচ্ছ করে অবস্থান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল করে তুলতে তাদের সুদীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে অস্বীকার করে এ দফায় সম্ভবত আর কারো ঘরে ক্ষমতা আর বিজয়ের ফসল তুলে দিতে দেবেন না জামায়াত শিবিরের কর্মীরা। শিবিরকে নেতৃত্বের কৃতিত্ব না দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতার লাভটুকু এখনো হয়তো নাহিদ, আসিফ, মাহফুজ, ডক্টর ইউনূস আর তার বাকি উপদেষ্টা পরিষদ উপভোগ করছেন, তবে এবার জুলাই অভ্যুত্থানের পরেও যথাযথ পদ আর কৃতিত্ব না পেলে আর তা মেনে নিলে হয়তো ছাত্র শিবিরকে এবং তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীকেও অতীতের মতোই আবারও পেছনে থেকে রাজনৈতিক কৌশল আর জনশক্তি বা লোক সরবরাহ করে যেতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কিংবা সংসদের শীর্ষ পদে প্রকাশ্যে যাওয়া বোধহয় আর হবে না তাদের। ফেব্রুয়ারি মাসে শিবির ট্যাগিং বন্ধ হবে কবে, এই শিরোনামে নবনীতা চৌধুরীর বয়ানে আমি ঠিক এই প্রশ্নটাই তুলেছিলাম যে জুলাই আগস্ট আন্দোলন যে একটি রাজনৈতিক আদর্শের লড়াই সেটা আমরা বুঝতে পারছি কিনা, আর জামাত শিবির আসলে ওই আন্দোলনের কৃতিত্ব তাদের ঘরে নিয়ে আসতে পারবে কিনা সেটাই নির্ধারণ করবে তাদের রাজনীতির ভবিষ্যৎ।
তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গেছে, সেটা আমি নিশ্চিত জানি। জামায়াত ইসলামী, ছাত্র শিবির সহ ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো শক্তিশালী রাজনৈতিক শক্তিগুলো কোনোভাবেই মনে করছে না। আসলে মনে রাখতে হবে, এই আন্দোলনের ফলশ্রুতিতে আরেকটি ঘোষণা এসেছে। সেটা হচ্ছে ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাবে, এবং আমরা আগস্টের পর থেকেই জানি যে জুলাই ঘোষণাপত্রে একটি বড় দাবি হিসেবে থাকবে ৭২-এর সংবিধানকে বাতিল ঘোষণা করা। ৭২-এর সংবিধান বাতিল করার মাধ্যমে আসলে জামায়াতে ইসলামী বা ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর ভিন্ন ভিন্ন আকিদা সত্ত্বেও যেই জায়গায় রাজনৈতিক ঐক্য, অর্থাৎ একটা ইসলামী শাসনের, শরিয়া ভিত্তিক শাসনের বাংলাদেশ গড়ে তোলা, একটা ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে এই দলগুলো গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সেই আদর্শ সংবিধানে আনা, রাষ্ট্রের চর্চায় আনা, রাষ্ট্রের কাঠামোতে আনা আসলে এই ইসলামপন্থী দলগুলোর চূড়ান্ত বিজয়ের লক্ষ্য। কাজেই ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসা এই মে মাসের আন্দোলনের একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, এবং এর মাধ্যমে সংবিধান, ৭২-এর যে সংবিধানকে তারা মুজিববাদী ভারতীয় আধিপত্যবাদের সংবিধান বলে, যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই রাষ্ট্রীয় মূলনীতিগুলো নিয়ে তাদের বরাবরের আপত্তি, সমস্যা এবং রাজনৈতিক বিরোধিতা আছে, সেগুলো মুছে ফেলার প্রথম ধাপ শুরু হবে এর মাধ্যমে। দেখুন, শুধু তো ১৭ বছর নয়, ১৭ বছর জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো প্রকাশ্যে রাজনীতি করতে, স্বাভাবিকভাবে তাদের রাজনৈতিক আদর্শ প্রচারে বাধার সম্মুখীন হয়েছে এই আওয়ামী লীগ আমলে। কিন্তু ৯০-এর পর থেকেই আসলে দেখুন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ সহ আপামর ছাত্র সংগঠনগুলোর সিদ্ধান্তে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। তারা বরাবর আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হয়েছে। জুলাই আন্দোলনে যখন আলী হাসান জোনায়েদ, রাফে সালমান রিফাত, সাদিক কায়েমের মতো নেতৃবৃন্দ যখন আসিফ, নাহিদ, মাহফুজদের মতো ছাত্রনেতাদেরকে সামনে রেখে নিজেরা আসলে তাত্ত্বিক শক্তি জুগিয়েছেন, এদেরকে কোন ঘটনার পর কোনটি ঘটাতে হবে সেই রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমবারের মতো ডক্টর ইউনূসকে ফোন করেছেন আগস্টের শুরুতেই, যে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি যাতে এসে দায়িত্ব নেন। সারা বাংলাদেশে প্রোফাইল পিকচার লাল করার মতো এক আবেগী আহ্বান জানিয়ে সারা বাংলাদেশকে তাদের সঙ্গে একত্রিত করেছেন, কিন্তু তারা থেকেছেন পেছনে। এবং এরপর নাহিদ, আসিফ, মাহফুজ, সার্জিসদের মতো নেতৃবৃন্দ আসলে একরকমের বিশ্বাসঘাতকতা করছিলেন এই নেতাদের সঙ্গে, যখন তারা বলছিলেন যে তারা বুঝতে পারছে তারা ইসলামপন্থী রাজনীতি নয়, বরং তারা মধ্যপন্থার রাজনীতি করতে চান, এবং দলে ছাত্র শিবিরের নেতাদেরকে পর্যন্ত তারা ঢোকাতে রাজি হন না। এ অবস্থায় জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতে ইসলাম আবারও ঐক্য গড়ার জায়গা পায়। যেই যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে হেফাজতে ইসলাম কখনো কথা বলেনি, যেই শাপলা গণহত্যার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের পক্ষে কখনো জামায়াতে ইসলামী দাঁড়ায়নি, আমরা গত কয়েক মাসে দেখি আবারও তারা পরস্পরের ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এই অবস্থায় মানে আবারও ইসলামপন্থী শক্তির হাত থেকে সকল কৃতিত্ব নিয়ে যাওয়ার এই প্রচেষ্টার মধ্যে, বা এই গুটিকয় ছাত্রনেতার এই বিশ্বাসঘাতকতার মধ্যে তারা আবারও ঐক্যবদ্ধ হয়, এবং সেই ঐক্যের ফলশ্রুতিতেই, সেই ঐক্যের শক্তিতেই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তাদের যে আলাপ চলছিল গত কয়েক মাস ধরে, তাতেই আমরা দেখি যে হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে ডাক দেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলে কিছুতেই তারা রাজপথ ছাড়বেন না, এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির কাউকে পাশে না পেয়ে এই রাজপথে এসে দাঁড়ান জামায়াত শিবিরের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে এসে, এবং গত কদিন ধরে তারা রাজপথ দখলে রেখে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের দাবি আদায় করে আনে। মনে রাখতে হবে, আগস্টের পর থেকে
এই আন্দোলনের মধ্য দিয়ে আরেকটি কাজ হয়েছে। আমার মনে হয় এই আন্দোলনের মধ্য দিয়ে বায়বীয় যে প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি এবং তার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূস তার পছন্দের গুটিকয় ছাত্রনেতাকে তুলে এনে যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পেছনে কাজ করছিলেন, আমার মনে হয় নাহিদ ইসলাম সহ সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম এই ঘটনায় শক্তিহীন হয়ে পড়ল এবং তারা আসলে এই ইসলামপন্থী শক্তির সঙ্গে যদি দ্রুত যোগ না দেয়, প্রকাশ্যে গিয়ে যোগ না দেয়, তাহলে তাদের অস্তিত্ব খুব দ্রুত বিলীন হয়ে পড়বে। আজকে এই মে মাসে এসে বাংলাদেশের রাজনীতির দিকে যদি তাকাই, তাহলে সম্ভবত এনসিপির একমাত্র নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে জামায়াত শিবির সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো এবং তাদের পেছনে থাকা কোটি কোটি তৌহিদি জনতা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত আর কেউই প্রাসঙ্গিক নন।